কিছুক্ষণ পর তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। এখানে 3টে শাড়ি দিয়ে গেলাম, এখান থেকে যেটা তোকে সব থেকে সুন্দর লাগবে সেটাই পরবি আজ। আর শোন, মুখের মধ্যে একটু স্নো পাউডার মাখিস। এই নিয়ে তো 50টা পাত্র তোকে দেখে মুখ ফিরিয়ে নিল। এবার এটা যদি হাতছাড়া হয়, তোকে আমি দেখাবো মজা। তোর যত সমস্যা আছে সবকিছুই তো তোর ভাই আর আমাকেই পোহাতে হয়। তোর মা বাপটা মরে গেল আর আমার উপর সব দায়িত্ব দিয়ে গেল। ভাবি, বিশ্বাস করো, তোমাদেরকে চিন্তায় ফেলতে আমার একটু ভালো লাগে না। জানি না আমি বিধাতার কাছে কি দোষ করেছিলাম, যার জন্য আমার গায়ের রং এত কালো করে পাঠালো। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষদের তো খুব সমস্যা আমাকে নিয়ে। আমাকে তো কেউই পছন্দ করে না। তবে আমার মন বলছে এবারে বোধহয় আমাকে কেউ না কেউ পছন্দ করেই নেবে। শোন মুখপুরি, এইসব কথা রাখ। আর শোন ভালো করে, এইবারে যদি তোকে পছন্দ না করে না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। যত সব অপয়া এসে জুটেছে আমার কপালে, আর ভালো লাগে না এইসব সংসার। ধুর, শোন, বলে দিলাম, ভালো করে সেজে গুজে তারপর পাত্রপক্ষের সামনে যাবি। আর তোকে যে জুয়েলারিগুলো দিয়ে রেখেছি, দয়া করে অন্তত ওইগুলো একটু পরিস, আমার মুখটা রাখিস। এইবারে অন্তত যেন তোর বিয়েটা হয়েই যায়। তোর ওই ফালতু মন তো সবসময় বলে পছন্দ করে নেবে। কই, আগেও তো এই কথা বলেছিলিস, তখন তো তোকে কেউ পছন্দ করেনি। তোর জন্য আমি সমাজেও মুখ দেখাতে পারি না। যখন সবাই তোকে কালি কালি বলে, তখন কোথাও ডুবে মরে যেতে পারলি না? তবেই তো ঝামেলা চুকে যেত। এত কথা আমাদের কি শুনতে হতো না, আর তোকেও শুনতে হতো না। বিধাতার দেয়া জীবনটা অনেক দামি ভাবি, তাই এই জীবন কখনোই আমি ছিনিমিনি খেলতে পারি না। আর মা তো আমাকে বলতো যে আমাকে নাকি আকাশের চাঁদের মতো দেখতে, কিন্তু সবাই কেন আমাকে অপছন্দ করে সেটাই আমি বুঝি না। তবে আমি বিশ্বাস করি যে মা আমাকে সঠিক কথাই বলেছিলেন, যে আমাকে আকাশের চাঁদের মতো দেখতে। আর আমার গায়ের রংটা এত কালো বলে আমাকে এইভাবে অপমান করো না ভাবি। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয় ভাবি। পাত্রপক্ষ যদি আমাকে পছন্দ না করে, তাহলে কি সেই দোষ আমার ভাবি? আর যদি আমার রংটা তোমার গায়ে যেত, তাহলে তুমি কি করতে ভাবি? তুমিও কি এইগুলো সহ্য করতে পারতে? বিশ্বাস করো ভাবি, এইবারে তাহলে আমি আর পাত্রপক্ষের সামনে যাব না, আমি আর বিয়েও করব না। সারাটা জীবন এইভাবে থেকে যেতে চাই। আমাকে কোনো রকম জোর করো না ভাবি, আমি বিয়ে করতে চাই না। যেখানে তোমরাই আমাকে, সেখানে আমার সংসার জীবন কখনোই ভালো হবে না। আমি বিয়ে করব না ভাবি, আমি বিয়ে করব না। তোর মা তো চাঁদের কথা বলেছিল ঠিকই, কিন্তু কি চাঁদ বলেছিল জানিস? অমাবস্যার চাঁদ, একদম কালো ঘুটঘুটে। আর আমাকে অপমান করবেন না ভাবি, আমার খুবই কষ্ট লাগে। পিতা মাতা হারানোর যন্ত্রণা এমনিতেই আমি সহ্য করতে পারছি না। আমি তো সবাইকেই খুব ভালোবাসি, কেন আমাকে কেউ ভালোবাসে না? আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ নই? কেন আমাকে সবাই আলাদা করে? কেন? তা কতক্ষণ যে আমার সোনাপানা ছেলেটাকে নিয়ে বসে আছি, তা মেয়ে কোথায়? পাত্রীকে তো দেখতে পাচ্ছি না। আপনার ননদের তৈরি হতে আর কতক্ষণ লাগবে শুনি? আমাদের হাতে এত সময় নেই বাপু। পাত্রীকে বলুন তাড়াতাড়ি একটু আসতে, আমরা একটু দেখি। ও মা, আপনি কি পাত্রীকে দেখতে পাচ্ছেন না? আমার সামনে যে দাঁড়িয়ে আছে, ওই তো আমার ননদ, আপনাদের পাত্রী। ওর গায়ের রংটা কিন্তু, মনটা কিন্তু অনেক ভালো, কাজকর্ম কিন্তু দারুণ জানে। আপনাদেরকে সব সময় মাথায় তুলে রাখবে, আমি কথা দিলাম। মানে এটা পাত্রী? ও মা গো, কেউ আমাকে ধরো গো, আমাকে বাঁচাও। এই মেয়ে তো কালি, এত কালো। এতক্ষণ যে এখানে ছিল দাঁড়িয়ে, তা তো আমি খেয়ালই করিনি। এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যায়, লোক সমাজে আর মুখ দেখাতে হবে না, বুঝেছেন? আপনাদের কত বড় স্পর্ধা! বলছিলেন যে মেয়ের গায়ের রং একটু চাপা, কিন্তু এতটা কালো? এমনিতেই তো পাতিলের কালি, আবার পরেছে একটা হলুদ রঙের শাড়ি, একদম কালো কলার মতো দেখা যাচ্ছে। ছ্যা 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 ছ্যা, এরকম মেয়েকে আমি কখনো আমার বৌমা হতে কল্পনাই করতে পারি না। এটা আমাদেরকে মানতে হবে। তা আপনাদের কি জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই কি কাজ করেনি? আমার এই ছেলের সাথে এই মেয়ে কি করে পারলেন? হ্যাঁ, আমাদেরকে ডাকার কথা বললেন,
আশ্চর্য, আমি তো ভেবেই পাচ্ছি না এই মেয়ের সাথে এই ছেলের কি কোনো রকম ভাবে যায় বলুন তো। আরে মাসিমা, দেখুন না ওকে, আপনাদের ঘরের বউ করা যায় কিনা। আমাদের 2-3 বিঘে জমি আছে, ওখান থেকে না হয় আপনাদের 1 বিঘে জমি দিয়ে দেব, তবুও আপনারা তাকে গ্রহণ করে নিন। এমনিতে জয়ী অনেক কাজ করতে পারে, সারাটা দিন কাজ করবে, কোনো অভিযোগই করবে না কখনো। বউ করে নিন মাসিমা, বউ করে নিন, আপনারা কখনোই ঠকবেন না। আপনার যদি কোনো ভাই থাকে তাহলে তার জন্য নিয়ে নিন না, আমাকে এত জোর জবরদস্তি করবেন না। আর টাকার গরম আমাকে দেখাবেন না, বুঝেছেন? কিছু জমির জন্য আমি ওই মেয়েকে নিয়ে যাই, তারপর আমার কপালে সবাই মিলে চুলকানি দিই। আহা মাসিমা, ওসব একটু বলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। দেখবেন প্রথম প্রথম সবাই একটু কুকথা বলবে, তারপর সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা সবাই একটু শান্ত হন। আমি কারো বাড়িতে জোর করে বউ হয়ে যেতে চাই না। এই পৃথিবীতে বিয়ে কি সব? আমি বিয়ে করতে চাই না। এরকম কালো একটা মেয়েকে কখনো কেউ বিয়ে করতে পারে না। আপনারা দয়া করে চলে যান। আর আমাকে বউ হিসেবে আপনার বাড়িতে নিয়ে তুললে মানুষ আপনাদেরকে মন্দ কথা বলবে। যেখানে বাড়ির লোকেরাই আমাকে নানান কথা শোনায়, সেখানে তো আমি পরের বাড়ি যাব। দয়া করে আমাকে অপমান আর করবেন না। আপনি ঠিক কথাই বলেছেন কাকিমা, আমাকে বাড়ির লোকই যখন মেনে নিতে পারছে না, সেখানে তো আপনারা পরের। সমাজই যখন আমাকে মেনে নিচ্ছে না, সেখানে তো আপনারা সাধারণ মানুষ। আমি বিয়ে করতে চাই না কাকিমা, আপনি বরং আপনার ছেলেকে নিয়ে চলে যান এবং কোনো একটা ভালো ঘরের সুন্দর মেয়ের সাথে বিয়ে দিন। আমাকে নিয়ে কোনো কিছু ভাববেন না, আমি একটুও মনে কষ্ট পাবো না। আপনারা নির্দ্বিধায় চলে যেতে পারেন। এই তো মেয়ে এবার সোজা পথে কথা বলছে। যখন তুই জানতিস তোকে আমরা দেখে পছন্দ করব না, তাহলে তোর ভাই ভাবিকে কেন বললি আমাদেরকে আসতে? এমনিতেই তো পাতিলের কালি, তার উপর আবার 2 নম্বরই কথাবার্তা। তোকে বউ হিসেবে কেন, আমাদের বাড়ির কাজের লোক হিসাবেও নেব না। আজ মা বাবা বেঁচে নেই তো, তাই আমি সবারই বোঝা হয়ে গিয়েছি। যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজ আমাকে এত কথা শুনতে কখনোই হতো না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হয়তো ভালোবেসেই আমাকে সৃষ্টি করেছেন, সেখানে আমার মা বা বাবা কারোরই হাত ছিল না। আসলে কি বলুন তো কাকিমা, এই দুনিয়াতে যার বাবা মা নেই তার কেউ নেই, কেউ তার আপন হয় না। আপন হওয়ার চেষ্টা করলেও সে কোনো দিনই আপন হতে চায় না। আমার বাবা মা কেউ দুনিয়াতে নেই। আমি বুঝতে পারছি এই দুনিয়াটা আমার জন্য কতটা কষ্টকর, আমি কতটা অসহায়। বাবা মা বেঁচে থাকলে হয়তো আমাকে এত কষ্ট পেতে দিতেন না। চল রে বাবা, চল এখান থেকে চল। এই মেয়ে তোর কখনোই যোগ্য না, কত সময় আমাদের নষ্ট করলো। এর থেকে তো ভালো ঘটক সাহেব আর একজন পাত্রীকে দেখিয়েছিলেন, সেখানে যাওয়া উচিত ছিল আমাদের। এই কালি, হয়েছে তো শান্তি, এবার এখান থেকে যা। আমার চোখের সামনে থেকে তুই চলে যা, তুই আর কখনোই আসবি না। মরে যেতে পারিস না কোথাও পড়ে? আমি তো হলে কোন দিনই পড়ে মরে যেতাম। একটা কালি জন্ম দিয়ে তো মরে গেল তোর মা বাপটা। এই ভোরবেলা গান্ডে পিণ্ডে গিলে কোদাল নিয়ে কোথায় যা হচ্ছে এটা কি শুনি? ঘরে যে বাজার নেই তা কি তোমার খেয়াল আছে? এক হচ্ছে তোমার ওই কালী বোনের জ্বালা, আর একদিকে হচ্ছে টাকা পয়সার অভাব। সব দিক দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে গিন্নি, রাগ করছো কেন? আমাকে তো কাজে যেতে হবে নাকি? কিছুদিন পর ফসল বুনতে হবে, জমিটাকে তো কোপাতে হবে। কিছুদিন আগেও তো বাজার করে আনলাম, সব খাবার কি শেষ হয়ে গেছে নাকি? আর ওই জয়ীর ব্যাপারে আমাকে একদম কিছু বলো না, এমনিতে আমার মেজাজ খারাপ হয়ে আছে। জানি না এই মেয়ের কখন বিয়ে হবে। মা বাবা যখন মারা গেল তখন ওকে সাথে নিয়ে মরতে পারলো না। ঘরের অর্ধেক খাবারই তো তোমার বোনের পেটে চলে যায়। সারাদিন 3 বেলা গান্ডে পিণ্ডে খায় আর ঢং করে ঘুরে বেড়ায়, কোনো কাজই তোমার বোন করতে চায় না। আমি কি এখানে দাসী হয়ে এসেছি? সারাদিন তো বাইরেই থাকো, ঘরের যত ঝামেলা আছে সব আমাকেই পোহাতে হয়। তুমি কি বুঝবে কষ্ট কাকে বলে? আমাকে একটু সম্মান দিয়ে কথা বলো। আমি যদি বাইরে না কাজ করতাম তাহলে তো না খেয়ে মরতে এতদিন। কাজ করে 2টো খাবার আনি বলেই তো খেতে পারছো, নাহলে কোথা থেকে খেতে?
আর জয়কে একটু তুমি মানিয়ে নাও, কি আর করার আছে, মেরে তো ফেলতে পারবো না। আমারও এই ঝামেলা একদম ভালো লাগে না। এই নিয়ে তোমার বোনকে 51 জন পাত্র এসে দেখে গেল। সবাইকেই লোভ দেখিয়েছি টাকার, কেউ তো তাকে স্বীকারই করে না। আমার মনে হয় কি জানো, একে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই ভালো, তাহলে মানুষের কথাও শুনতে হবে না, আর আমাদেরকে সবসময় চিন্তাতেও থাকতে হবে না। সারাদিন লোকের কথা শুনতে শুনতে আমার কানগুলো পচে গেছে। ওর বয়সে সবারই বিয়ে হয়ে গেছে, শুধু এই বাকি আছে। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার মাথা খারাপ করো না তো। আর তুমি ওকে তাড়িয়ে দেবে নাকি কোলে তুলে বসে থাকবে সেটা তোমার ব্যাপার, আমি এখানে কিছুই বলবো না। আমি এখন কাজে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। বিধাতা, কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? আমার জন্য ভাই ভাবি কত চিন্তাতেই সব সময় থাকে। কেন বিধাতা, আমাকে কেন তুমি নিয়ে যাও না? কেন এখনো একের পর এক পাত্রপক্ষ শুধু দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছে? কেউ আমাকে পছন্দ করে না, শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য। নিজেকে নিজে শেষ করে দেওয়া যদি মহাপাপ নাই হতো, তাহলে আমি এতক্ষণে উপরেই থাকতাম। কিন্তু তোমার দেওয়া জীবনটাকে আমি বড্ড ভালোবাসি। কেন বিধাতা, মানুষ কেন আমায় মেনে নিতে পারে না? কেন আমাকে মেনে নিতে তাদের এত কষ্ট হয়? কেন? আজ যদি তাদের মতো সুন্দরী হতাম, তাহলে আমাকে সবাই কত ভালোবাসতো। এভাবে আর চলতে পারছি না বিধাতা, আমাকে তুমি আমার মা বাবার কাছে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও তুমি। সবাই যে বলে মনের সৌন্দর্য আসল সৌন্দর্য, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। সবাই শুধু উপরের সৌন্দর্যটাকে প্রাধান্য দেয়। কেউ কষ্ট পেল না দুঃখ পেল সেটি কেউ দেখে না। মুখের উপর সবাই আমাকে কালী কালী বলে ডাকে। আমি আর পারছি না বিধাতা, আমি আর পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও তুমি, আমাকে একটা রাস্তা দেখাও। আরে, এটা কে? তুই জয়ী না? কি রে জয়ী, তুই কেমন আছিস? তোর সাথে আমার সেই 5 বছর পর দেখা হলো, আর তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বলতো আমায়। কি আর হবে আমার, তুই তো সবকিছুই মোটামুটি জানতিস। আমি কালো বলে সবাই আমাকে কত ঘৃণা করে, সবাই আমাকে কত অপছন্দ করে। এই নিয়ে 51 জন পাত্র আমাকে দেখে গেল, কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু ঘৃণাই করলো। ওসব কথা বাদ দে, তুই এতদিন পর কোথা থেকে এলি? তুই কোথায় চলে গিয়েছিলি? আর বলিস না রে জয়ী, আমার বাবার মৃত্যুর পর আমরা অনেক অসহায় হয়ে পড়েছিলাম, তাই আমরা শহরে গিয়ে মা আর মেয়ে মিলে কাজ করতে শুরু করি। সেই তো কিছুদিন আগে গ্রামে এসেছি, এসে ঘরবাড়ি তৈরি করেছি। ভেবেছি কোনোদিন বিয়েই করব না, নিজের উপার্জন করব, নিজে সুন্দরভাবে চলাফেরা করব মাকে নিয়ে। আর তুইও তো ভেঙে পড়েছিস কেন? নিজে নিজে কিছু কর, নিজের পায়ে নিজে দাঁড়া, দেখবি সবাই তোকে সম্মান করবে। আমি একা একা কি করব বলতো মিনতি? ছোটবেলায় কত ইচ্ছে ছিল যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু মা বাবার মৃত্যুর পর সবকিছুই তো থেমে গেল। আর মানুষের কুকথায় আমিও আর এগোইনি। তোর তো মা আছে, তোকে একটু হলেও মানসিক সাহায্য করে, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউই নেই। আমি ছাড়া আর কে আছে আমার বলতো? বড় ভাই আছে, সেও তো আমাকে দেখতে পারে না। যার কেউ নেই তার সাথে উপরওয়ালা সব সময় থাকেন। তুই একা একাই চেষ্টা করে দেখতে পারিস, নিজে নিজে কিছু সঞ্চয় কর, সঞ্চয় করে কিছু একটা কর, তাহলেই দেখবি তোর দাম কত বেড়ে গেছে। যখন হাতে টাকা পয়সা আসে না, তখন আর দুধের মাছের অভাব হয় না, বন্ধুরও অভাব হয় না, আত্মীয়রও অভাব হয় না। আমার বাবা যখন মারা গেল, তখন আমাদেরকে কত মানুষ অত্যাচার করেছে। এখন দেখ, আমাদের কাছে এখন টাকা আছে, মানুষ এখন আমাদের সাথে আত্মীয় করতে চায়, শুধু আমরা এদের থেকে অনেক দূরে থাকি সব সময়। মনের কষ্টটা অনেক হালকা লাগছে রে মিনতি। তোর কথাগুলো শুনে মনের মধ্যে একটা সাহস এসেছে। তোকে অনেক ধন্যবাদ মিনতি, অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখন বাড়ি যেতে হবে রে মিনতি, তোর সাথে আবার আমার পরে দেখা হবে। তুই আসলে কত ভালো একটা মেয়ে, আমার সাথে কত বন্ধুত্বপূর্ণ কথা বললি। আর কেউ তো আমার সাথে এরকম ভাবে কখনোই কথা বলেনি। পৃথিবীতে সবাই এক না রে জয়ী, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে। তোর গায়ের রঙের জন্য যারা তোর সাথে কথা বলে না, মেশে না, তারা আসলে মানুষ নয়, তারা পশুর থেকেও জঘন্য।
আচ্ছা রে জয়ী, তাহলে তুই বাড়ি চলে যা, না হলে তোর ভাবি তো আবার খুবই বকাবকি করবে। আর আমিও বাড়িতে যাই, মা বোধহয় আমার জন্য অনেক চিন্তা করছে। সে কতক্ষণ আগে এসেছিলাম নদীতে পানি নিতে। ভালো থাকিস জয়ী, আর কোনো প্রয়োজন হলে আমার সাথে একটু যোগাযোগ করিস, বুঝেছিস? বাহ বাহ বাবা বাহ, সারাটা দিন নবাবজাদি পাড়া বেরিয়ে সন্ধ্যাবেলা এসেছে বাড়িতে। তুই কি কোনোদিনও মানুষ হবি না রে? চেহারাটা তুই এমনিতেই তোর খারাপ, তোর স্বভাবটা অন্তত ভালো কর। খাবার বেলা তো 16 আনাই খাস, আর কাজের বেলা তো 2 আনাও কাজ করানো যায় না। তা রাজকুমারী, আমাকে কি তোর দাসী পেয়েছিস যে তোর পায়ের কাছে আমি সবসময় পড়ে কাজ করব? বিশ্বাস করো ভাবি, মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। আর আমি তো সব কাজ সেরেই সেখানে গিয়েছিলাম। আমি আর কোনোদিন নদীর ঘাটে যাব না ভাবি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমাকে দয়া করো ভাবি, আমাকে দয়া করো। আর আমার একজন পুরনো বন্ধুর সাথে দেখাও হয়ে গিয়েছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। আমি আর কোনোদিন কোথাও যাব না, সব সময় বাড়িতে থেকেই কাজ করব। তোকে সেই সুযোগ দিলে তো? শোন, আজকের পর থেকে আমি এই বাড়িতে একাই রাজত্ব করব। তোর মতো এরকম নোংরামের জায়গা তো ওই আবর্জনাই থাকে। তোর ভাই মানে আমার স্বামী আমাকে নিজের মুখে বলেছে যে তোকে বাড়ি থেকে যেন তাড়িয়ে দিতে। তাই তোকে ভালোই ভালোই বলছি, দুঘা খাওয়ার আগে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হলে কিন্তু ঝাঁটাপাটা করে তোকে এখানেই শেষ করে ফেলবো। এসব কি বলছো ভাবি? আমি বাড়ি ছেড়ে গেলে কোথায় থাকবো আমি? আমি তো কাউকেই চিনি না, আর আমি কোথায় যাব ভাবি? আমাকে একটু দয়া করো, এই অন্যায়গুলো তোমরা করো না আমার সাথে। আমাকে এই বাড়িতে থাকতে দাও। আমার মা বাবার কত স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে, আমি কোথাও যেতে চাই না তোমাদেরকে ছেড়ে। ও আচ্ছা, এ বাড়ি ছেড়ে যাবি না তো? দাঁড়া, ঝাঁটা নিয়ে এসে তোর প্রাণটা এখান থেকে বের করে দি। কালি কালি, এখান থেকে যা বলছি। মালকিন, আপনার কথা আমি অনেক জায়গাতেই শুনেছি, আপনি নাকি অনেক দয়ালু মনের একজন মানুষ। আমি একটা অনাথ মেয়ে মালকিন, আমার দুনিয়াতে বাবা মা কেউ নেই। একজন ভাই ছিল, সেও তার বউকে অনুমতি দিয়েছে যে আমাকে বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। শুধুমাত্র আমার একটাই দোষ, আমি কালো। আপনার পায়ে পড়ি মালকিন, আমাকে একটা কাজ দিন আপনাদের এখানে, আমি অল্প বেতনে অনেক কাজ করে দেব। আমাকে দয়া করে একটা কাজ দিন, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আরে বাচ্চা, এত চিন্তা করিস না, আর কান্না করিস না একদম। তোর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করছে রে মা। তুই কালো বলে তুই কি মানুষ নস? আর আর দুটো মানুষ যেমন সাধারণ, তুইও তো তেমনই সাধারণ। শোন, তোকে যারা অনেক অপমান করেছে তাদেরকে তুই একদিন দেখিয়ে দিবি যে আমি কালো বলে কখনোই থেমে থাকিনি। তুই তাদেরকে দেখিয়ে দিবি যে তোমরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলে, দেখো তোমাদের থেকেও আমার অবস্থান কত উপরে। আজ থেকে তুই আমার এখানে কাজ করবি, আর তোকে মাইনে আমি অনেকগুলো টাকা বাড়িয়ে দেব, যেন তুই কিছু একটা করতে পারিস। যা মা, তুই এখন থেকে কাজ শুরু করে দে। একটা কথা মনে রাখিস, পরিশ্রম করলে সফলতা এমনিতেই আসবে। আর তুই কালো বলে নিজেকে কখনো গুটিয়ে নিবি না, সবার সামনে আত্মবিশ্বাসী হয়ে চলাফেরা করবি, তাহলেই তুই সফল হবি জীবনে। ভালো দাও, আরে অনেক আগে দাও। আরে আরে আমাকে এই কালো শাড়িটা আগে দেখাও। আপনারা সবাই দয়া করে শান্ত হন, সবাইকে এক এক করে আমি ভালো ভালো কাপড় দেখাচ্ছি। আপনারা আমার দোকানের কাপড় এতটা পছন্দ করেছেন দেখে সত্যি আমি আনন্দিত। তবে এখন থেকে আগামীতে আমি আরো আমার দোকানে ভালো ভালো কাপড় তুলবো, তখন সবাইকে আমি খবর পাঠাবো। আমাকে এত তাড়াতাড়ি কাপড়ের ব্যবসায় সফলতার পিছনে আপনাদের গুরুত্বই অপরিসীম। আরে তুই আমাদের জয়ী না? তুই এখানে কি করছিস? আমাদের গ্রামের সবাই বলা বলি করছিল যে আমাদের গ্রামে বড় মার্কেটে একটা অনেক ভালো দামি কাপড়ের দোকান হয়েছে। সেই কথা শুনেই তো আমরা দুজন এলাম কাপড় কিনতে। কিন্তু এই দোকানে তুই কি করছিস? তুই কি এখানে কারো অধীনে কাজ করিস? এখানে কি তুই কর্মচারী? না, এখানে আমি কোনো কর্মচারী নই, এখানে মালিক আমি নিজেই। উপরের বিলবোর্ডে স্পষ্ট করে লেখা আছে আমার নাম, তাহলে এটা মানুষের দোকান হতে যাবে কেন? তা বলুন, আপনাদের কি কাপড় দেখাবো?
রেশমি শাড়ি নাকি জামদানি? আমার দোকানের সব ধরনের কাপড়ই আপনারা পাবেন। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি বড্ড ভুল করে ফেলেছি। তোকে বাড়ি থেকে তাড়িয়ে আমি খুব খারাপ কাজ করেছি। আমি আর জীবনেও তোর সাথে চোখ তুলে কথা বলবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে। তোর গায়ের রং কালো ছিল বলে তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন তোর অবস্থান এত উপরে যে আমাদেরকে 10 বার কিনে 10 বার বিক্রি করতে পারবি। কে আমার ভাই আর কে আমার ভাবি? কাকে আমি ক্ষমা করব? কাকে ক্ষমা করার কথা বলছেন আপনারা? শুনুন, আপনাদেরকে একটা কথা বলি। এখন যারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চায় তারা আমার নয়, আমার টাকার উপর লোভ। আর যেদিন আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম সেদিন আমি শপথ করেছিলাম যে আমি যেমন অনাথ সারা জীবন অনাথই থাকবো। আমার কেউ নেই, ভাই নেই, ভাবি নেই, মা বাবা কেউ নেই, সবাই আমার কাছে মৃত। যারা আমার সাথে সারা জীবন অন্যায় করেছে, আমার অসহায়ত্ব নিয়ে, আমার গায়ের রং নিয়ে যারা কটু কথা বলেছে, তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আমি শুধু আমার মৃত মা বাবাকে ছাড়া কাউকেই ভালোবাসি না। তাদের সাথে থাকা তো বহু দূরের কথা। জয়ী বোন, সত্যি করে বলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাকে আমার বোনের মতো করে রাখবো। কখনো কোনো কাজ করতে দেব না, কোনো কটু কথা বলবো না। আমাদের সাথে রাগ করো না বোন, আমাদের সাথে বাড়িতে চলো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। যখন আমি মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া ছিলাম, তখন আপনাদের ভালোবাসা ছিল কোথায়? তখন তো আমাকে কেউই খোঁজেননি। এখন এসেছেন ভালোবাসা দেখাতে। আমার টাকা, আমার অভিজাত্য দেখে আপনাদের লোভ হয়েছে। আমি কিন্তু সবকিছু বুঝতে পারছি। এখন আপনারা আসতে পারেন। আমার দোকানে এখন ক্রেতা আসবে অনেক। আমার দোকানের সামনে আপনাদের যেন কোনোদিন আমি না দেখি, কোনোদিনও যেন না দেখি। এরকম করো না আমাদের সাথে। আমাদের ভুলটাকে তুমি এবার ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে স্বয়ং উপরওয়ালা থেকো না, তুমি আমাদের সাথে চলো। তুমি চলে আসার পর থেকে আমরা বুঝতে পেরেছি যে আমরা কত বড় অন্যায় কাজ করেছি। একের পর এক অভাব আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করে ফেলছে। তখনই আমাদের আর বোঝার বাকি ছিল না এটা আমাদের কোন অন্যায়ের ফল। একের পর এক অভাবে আমি জড়িয়ে পড়ছি। আর তাছাড়া আবার তোর টাকা পয়সার উপরে কোনো লোভ নেই বোন। তুই যদি তোর ব্যবসা টাকা পয়সা রেখেও তুই আমার কাছে যাস, তাহলে আমি তোকে সেই ভালোবাসা দেবো ছোট্ট বোনের মতো। মা বাবা চলে গিয়েছে, বোন আমাকে ক্ষমা করে দে। তোর সাথে এমন খারাপ আচরণ আর কখনো করবো না। আসলে ভুলটা আমারই ছিল, আমি বুঝতে পারিনি তোকে। আসল সোনা আমি চিনতে পারিনি। বোন, তোর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছুর উপরেই আমার লোভ নেই। অন্তত একটা বারের মতো তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমরা আর কখনো এরকম ভুল করব না। এবারের মতো আমাদেরকে মাফ করে দে বোন। আপনারা কারা বলুন তো? কখন থেকে বলছি না আমার দোকানের সামনে এবার আস্তে আস্তে কাস্টমারের ভিড় লেগে যাবে। কখন থেকে বলছি চলে যান চলে যান। আর যদি কাপড় কেনারই থাকে তাহলে কিনেই ফেলুন। এইভাবে আমার অতীত নিয়ে ঘেঁটে কোনো লাভ নেই। আপনারা যেটা চাইছেন সেটা কখনোই হবে না। আসলে আপনারা এসেছেন আমার সফলতা দেখে। আমার সফলতার পিছনে আপনাদের কখনো কোনো হাত ছিল না। আর আপনাদেরকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোকেই আমি হারিয়ে ফেলেছি। আর যে সময় আমার ভালোবাসার প্রয়োজন ছিল সেই সময়ই আমি ভালোবাসা পাইনি। আর এখন কি লাভ? আপনারা চলে যান। এইভাবে অযথা এখানে দাঁড়িয়ে ভিড় করবেন না। তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করবে না বোন? ঠিক আছে, আমরা তোমার পথ চেয়ে থাকবো। যখন তুমি নিজে বুঝতে পারবে যে তুমি ভুল করেছো, আমাদের সাথে তোমার আসা উচিত ছিল, তখনই তুমি ফিরে এসো। এর থেকে বেশি আমাদের আর কিচ্ছু বলার নেই। আমাদের লজ্জা থাকা দরকার। তোমার সফলতার পরে তোমার হাত ধরা আমাদের উচিত নয়। আমাদের উচিত ছিল তোমাকে অনেক আগেই বোঝার। তখন যখন তোমাকে বুঝতে পারেনি, তাহলে এখন আর বুঝে কি করব? তুমি তো আমাদের থাকতে চাও, তাহলে তুমি আসতে পারো। আমরা চলে যাচ্ছি। আর কখনো তোমার সাথে আমরা দেখা করব না।